মনে করা হয় যে দ্বারকার রাজা কৃষ্ণ আজকে তার রাজ সিংহাসন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তার শৈশবের বাল্যকালের গোপিনী এবং রাধার সাথে সাক্ষাৎ করতে। বৃষ্টি আকাশ ভেঙে পড়ুক, আমরা জানি যে রথযাত্রার সাথে বৃষ্টি ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু সেই বৃষ্টি মানুষের উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দকে এক চুলও কমাতে পারেনি। बारिश में सब खराब हो गया और बाकी सब ठीक है, कोई दिक्कत नहीं है। जगन्नाथ बाबा के ऊपर में सबकी कृपा है। জয় জগন্নাথ। আজ আমি দাঁড়িয়ে আছি মহামিলনের ক্ষেত্র, সেই শ্রীক্ষেত্র পুরী জগন্নাথ ধামে, এবং আজ মহামিলনের দিন। ভক্তের সাথে ভগবানের মিলন, রাধার সাথে কৃষ্ণের মিলন। এই অপূর্ব সুন্দর পরিবেশে রথের পবিত্র দিনে পুরীর জগন্নাথ ধাম থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আমি রয়েছি পুরী জগন্নাথ ধামে। গতকাল আমরা এখানে চলে এসেছিলাম, আর আমরা আজকে এই জগন্নাথ ধাম থেকে আপনাদেরকে সরাসরি দেখাবো রথযাত্রার বিভিন্ন অনুষ্ঠান, আচরণ এবং এইখানকার পুরো সমগ্র আবহ পরিবেশ এবং তার ইতিহাস এবং পৌরাণিক মাহাত্ম্য। সেজন্য এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, এবং যদি আমাদের চ্যানেলে নতুন হন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। দেখতে থাকুন পুরীর জগন্নাথ ধামের রথযাত্রার অনুষ্ঠান। জয় জগন্নাথ। আমরা মন্দিরের একদম কাছে গিয়ে, মানে প্রায় 100 মিটার কাছে গিয়ে সেখান থেকে আবার ফিরে ঘুরে ঘুরে যাচ্ছি, কারণ ওইখান থেকে রাস্তাটা বন্ধ করে দিয়েছে। ওই 100 মিটারের জন্য এখন আমাদেরকে 3 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হবে, তো সেই রাস্তা ধরেই এখন আমরা চলেছি। দেখি কোথায় গিয়ে উঠি। আশা করি এই রাস্তা বড়দান্ডে গিয়েই উঠবে। আমরা মোটামুটি ওখান থেকে 500 মিটার এগিয়ে এসে এখানে আরও একটা গেট পেলাম। এখান থেকে শুধু অনলি এক্সিট গেট এটা, এখান থেকে কিন্তু কাউকে এন্ট্রি করতে দিচ্ছেন না। আর এই যে জায়গাটা, তার উল্টো দিকে দারুণ সুন্দর দুটি মন্দির রয়েছে। এই জায়গার নাম লবণিখিয়া চক। এই যে এই সুন্দর এই মন্দিরটার পাশ থেকে আমাদেরকে আরও খানিকটা যেতে হবে। আমরা ধীরে ধীরে মন্দিরের যত কাছে এগোচ্ছি তত যেমন ভিড় বাড়ছে তেমনই বাড়ছে বৃষ্টি। তবে আজকে এমনই একটা দিন যে কোনো কিছুর পরোয়া মানুষ করছেন না, এবং সমস্ত বাধা প্রতিকূলতাকে অতিক্রম করে ভগবানের দিকে ভক্তের এগিয়ে চলাটাই যেন আজকের দিনের মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্য পূরণে শুধু দেখুন আমাদের সাথে কত কাতারে কাতারে মানুষ সামিল হয়েছেন। আর এই যেটা বলছিলাম যে বৃষ্টি, গতকাল থেকে কিন্তু বৃষ্টি খুব কম সময়ই বন্ধ হয়েছে, এরকম আছে, কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু এতে মানুষের উৎসাহ বা উদ্দীপনার কিন্তু কোনো ঘাটতি নেই। এইখানে যেমন দেখুন, এখানে ভান্ডারা দেওয়া হচ্ছে ফ্রিতে, এখানে খাবার দেওয়া হচ্ছে সবাইকে, ভাত তরকারি। চাইলে কিন্তু এখান থেকে আপনারা খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। অবশেষে প্রায় 45 মিনিট হাঁটার পর আমরা মন্দিরের মুখ দেখতে পেলাম। অনেক রাস্তা ভেতর দিয়ে ঘুরিয়ে টুরিয়ে এই জায়গাতে এখানে এসে আমাদেরকে ওঠালো। তাও জানি না যে একদম মন্দিরের কাছে অবধি এখান থেকে যেতে পারবো কি না, তবে মন্দির দর্শন যে পেলাম এটাই ভীষণ ভালো লাগছে। দেখি কতটা কাছে অবধি যেতে পারি এবার। এই ব্যাস, এখানেই বোধহয় আটকে দিয়েছে, দেখো বোধহয় এখানে আবার আটকে দিয়েছে। এটাই করছে বারবার, একদম কাছে কাছে থেকে আটকে দিচ্ছে। দেখুন এত কাছে রয়েছি মন্দিরের, এখান থেকে আর এন্ট্রি দেবে না মনে হয়। এই এক মুশকিল যে 100 মিটার দূর থেকে আমরা ফিরে গেছিলাম, সেই 100 মিটারের জন্য 3 কিলোমিটার ঘুরে আমরা সেই জায়গাতেই আবার এলাম, এবং অবশেষে আমরা চলে এসেছি একদম মন্দির আর রথের সামনে। এখানে অজস্র মানুষের ভিড়, জয় জগন্নাথ ধ্বনি, একদম আলাদা পরিবেশ। দেখুন যে জায়গায় রথ গতকাল রাত্রে আমরা দেখে গেছি, সেই জায়গাতেই কিন্তু এখনও পর্যন্ত রথ রয়েছে। রথ এখনও সরেনি। এখন বাজে বেলা 11টা 50। আপনাদেরকে এবার রথ আর মন্দিরটা একবার দর্শন করাই, বাকি কথা হচ্ছে।
এখন আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এখান থেকে পুরো মন্দির এবং তিনটি রথ দারুণ সুন্দরভাবে দৃশ্যমান। এবং আমি যদি দেখি মন্দিরের দুপাশের যে চাতাল রয়েছে সেখানেও কিন্তু অসংখ্য মানুষ ভিড় করেছেন এবং পুরো মন্দিরের যে সিংহদুয়ার সেটিকে দারুণভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই রথযাত্রা শুরু হবে। ভারতের বিভিন্ন জায়গায় অনেক রথযাত্রা হয়, কিন্তু পুরীর রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি জগন্নাথ সংস্কৃতির প্রাণ। এখানে ভগবান নিজ গর্ভগৃহ ছেড়ে লক্ষ লক্ষ ভক্তের মাঝে আসেন। তাই শতাব্দীর পর শতাব্দী ধরে এই মহোৎসব শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের কোটি কোটি মানুষের বিশ্বাস, ভক্তি আর আবেগের কেন্দ্র হয়ে রয়েছে। এই বিশাল জনসমাগমে ভক্তদের স্বস্তি দিতে এবং ভিড় নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ওয়াটার স্প্রে করা হচ্ছে, যাতে প্রচণ্ড গরম ও ভিড়ের মধ্যেও কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। দেব তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রার সাথে কিছুক্ষণের মধ্যেই পাড়ি দেবেন মাসির বাড়ি গুন্ডিচার পথে। গুন্ডিচা মন্দির কিন্তু আসলে জগন্নাথের মাসির বাড়ি নয়। রানী গুন্ডিচা ছিলেন রাজা ইন্দ্রদুম্নের পত্নী, আর রাজা ইন্দ্রদুম্নই প্রতিষ্ঠা করেছিলেন এই জগন্নাথ ধাম, এমনটাই পৌরাণিক কাহিনীতে বিশ্বাস করা হয়। উনি একটি দারু ব্রহ্ম প্রথমে পেয়েছিলেন সমুদ্র থেকে, এবং সেই দারু ব্রহ্ম বিশ্বকর্মা নিজে ছদ্মবেশে এসে জগন্নাথ দেবকে এই রূপ দান করেছিলেন। তবে তার সম্পূর্ণ কাজ শেষ করবার আগেই যেহেতু তাকে চলে যেতে হয়, সেই কারণে অসম্পূর্ণ অবস্থাতে আমরা কিন্তু জগন্নাথ দেবের মূর্তি দেখতে পাই। তবে যে মন্দির এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে, মানে যে মূল জগন্নাথ মন্দির, এই মন্দির কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন রাজা অনন্ত বর্মন 1200 শতকে। এটার কিন্তু ইতিহাস প্রমাণস্বরূপ এটাই রয়েছে। তাই পৌরাণিক এবং ঐতিহাসিক দুটো তথ্যই সমান্তরালভাবে চলে। देख हमारी स्थिति क्या कैसे बैठे बाबा लोग। बारिश में सब खराब हो गया और बाकी सब ठीक है, कोई दिक्कत नहीं है। जगन्नाथ बाबा के ऊपर में सबकी कृपा है, सब अच्छे रहेंगे, सब कोई कल्याण सुविधा रहेगा। नहीं दे रहे जगन्नाथ बाबा को। हर हर महादेव। রাস্তায় ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হলেও মহাপ্রভুর দর্শনের আশায় অনেক ভক্তকে দেখলাম বিকল্প পথ দিয়ে এগিয়ে আসতে। সেই পথে ছিল ডাস্টবিন, আবর্জনা, এমনকি বায়ো টয়লেটের পাশের অংশ। কিন্তু এত প্রতিকূল পরিবেশের মধ্যেও তাদের চোখে মুখে ছিল শুধু একটাই আকাঙ্ক্ষা, একবার মহাপ্রভুর দর্শন। সত্যি ভক্তির টানের কাছে যেন সব কষ্ট তুচ্ছ হয়ে যায়। মূল সিংহদুয়ারের সামনে আমরা প্রায় 2 ঘন্টা দাঁড়ালাম। ওখান থেকে আপনাদেরকে পুরো রথযাত্রার লাইভ ভাইবটা দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা মন্দিরের পিছন দিকে আসছি। এখানে এসে দেখছি এখানে একটি হসপিটাল, মানে টেম্পোরারি বেসিসে চিকিৎসালয় তৈরি করা হয়েছে, যাতে কেউ অসুস্থ হয়ে পড়লে এইখানে এসে তার ট্রিটমেন্ট করা যায়, এবং পাশে অ্যাম্বুলেন্সও রাখা রয়েছে। বেশি জরুরি অবস্থা হলে তাকে অ্যাম্বুলেন্সে করে এখান থেকে ট্রান্সফারও করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই রথযাত্রার দুটি মত রয়েছে। আমি যেমন প্রথমেই বলেছিলাম এই ভিডিওতে, আজ হলেও ভগবানের সাথে ভক্তদের মিলনের দিন। সে কথা তো আপনারা সবাই জানেন। আজকে ভগবান তার নিজ গর্ভগৃহ থেকে বেরিয়ে আসেন রাস্তায়, এবং তিনি নিজে এসে তার ভক্তদের সাথে দেখা করেন। এমন ভগবান, এমন উৎসব, এমন আচার কিন্তু সচরাচর সারা বিশ্বে মেলা ভার। কিন্তু এই মত ছাড়াও আরও একটি মত রয়েছে, সেটি হলো বৈষ্ণব শাস্ত্রীয় মতে এই পুরীকে দ্বারকা এবং গুন্ডিচা মন্দিরকে বৃন্দাবন বলে মনে করেন বৈষ্ণব শাস্ত্রীয়রা। তো সেই কারণে মনে করা হয় যে দ্বারকার রাজা কৃষ্ণ আজকে তার রাজ সিংহাসন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তার শৈশবের বাল্যকালের গোপিনী এবং রাধার সাথে সাক্ষাৎ করতে। সেই জন্য এই উৎসব কিন্তু বৈষ্ণবদের কাছে, বৃন্দাবনের সকলের কাছে অত্যন্ত পবিত্র, জনপ্রিয়, এবং মনে করা হয় যে এটি রাধা কৃষ্ণের মিলনেরও একটি উৎসব। আজ এই পুণ্য লগ্নে প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মা এই যে রথে উঠবেন, রথে ওঠার আগে কিন্তু ওনাদেরকে সুন্দরভাবে নবযৌবন রূপে
ভক্তদের সামনে নিয়ে আসা হবে এবং পাহান্ডি বীজের মাধ্যমে তোলা হবে রথের ওপর। এই পাহান্ডি কথাটি এসছে উড়িয়া কথা থেকে, যার অর্থ হলো দুলে দুলে ছন্দময় গতিতে এগিয়ে যাওয়া। মানে ওনাদেরকে এক প্রকার নাচাতে নাচাতে রথের ওপর তোলা হয় এবং মনে করা হয় যে ওনাদের যে আনন্দ ভক্তের সাথে মিলনের জন্য, সেই আনন্দটাই প্রকাশ করা হয় এই পাহান্ডি বীজের মাধ্যমে। এবং রথের ওপর ওনাদের অধিষ্ঠান হয়ে যাওয়ার পরে কিন্তু মহারাজ ছেঁড়া পহরার মাধ্যমে, মানে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাঁট দেওয়ার মাধ্যমে রথযাত্রার সূচনা করেন। মানে উনি যতক্ষণ পর্যন্ত না ওই ঝাড়ুটা দেবেন, রথ কিন্তু টানা যাবে না। এবং এখানে এইটি বার্তা দেওয়া হয় যে রাজা, মন্ত্রী, প্রজা, নেতা, আপনি যত বড়ই ক্ষমতাবান হন না কেন এই পৃথিবীতে, ভগবানের সামনে কিন্তু আপনাকে সেই সেবায়েতের ভূমিকাই পালন করতে হবে, সেই অহং বিসর্জন দিতে হবে। এবং আপনারা দেখতে পারবেন যখন জগন্নাথ দেবকে বা সুভদ্রা মাকে, বলরামকে রথে তোলা হবে, ওখানে একদল সেবায়েত কিন্তু সমানে ঘণ্টা কাঁসর বাজাচ্ছেন। ওনাদেরকে বলা হয় ঘন্টুয়া সেবায়েত। এ ধরনের প্রচুর সেবায়েতরা রয়েছেন। এবং তার সাথে ওই রথের সামনে যে ফাঁকা জায়গা, যেটা আমি গতকাল দেখিয়েছিলাম পুরো আলপনা দিয়ে রাখা রয়েছে, ওখানে কিন্তু বিভিন্ন ওড়িশি নাচ, ওড়িশি নানান রকমের অনুষ্ঠান, আচরণ, ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। এবং শুধুমাত্র ওড়িশি নাচ না, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্যের সংস্কৃতিকে তুলে ধরা হয়। এটা যেমন একদিকে ধর্মীয় আচার, ঠিক সেরকম এটা শুধুমাত্র ধর্মীয় আচরণের মধ্যেই যে সীমাবদ্ধ নয়, এর সাথে সংস্কৃতিরও একটা মেলবন্ধন রয়েছে, সেই বার্তাও কিন্তু দেওয়া হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। এখানে আমার পিছনে দেখতে পারবেন 3টি রথ রয়েছে। একদম রাস্তার দিকে রয়েছে বলভদ্রের রথ, মাঝখানে রয়েছে দেবী সুভদ্রার রথ এবং জগন্নাথ দেবের রথ রয়েছে একেবারে মন্দিরের সাথে লাগোয়া হয়ে। এখানে 3টি রথ কিন্তু 3টি প্রতীক, কারণ বলরামের রথ হচ্ছে শক্তি এবং কর্মের প্রতীক, সুভদ্রা দেবীর রথ হচ্ছে করুণার প্রতীক এবং জগন্নাথ দেবের রথ কিন্তু শান্তির প্রতীক। এবং তাদের যে সারথীরা রয়েছে সেই সমস্ত নাম আমি বলেছি আপনাদেরকে গত পর্বের ভিডিওতে, সেই নামগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই রথগুলি কিন্তু এই বার্তাই বহন করে। এবং এই রথগুলিকে আরও কাছ থেকে খুব সুন্দরভাবে আমরা দেখে নিয়েছিলাম গতকাল রাত্রে। চলুন সেই ক্লিপিংগুলো একবার আপনাদের সাথে ভাগ করে নিই। রথযাত্রাতে আমি দাঁড়িয়ে আছি এখন পুরী সমুদ্র সৈকতে। রথযাত্রার মন্দির এবং রথ তো আপনারা দেখেছেনই, কিন্তু তার সাথে পুরীর সমুদ্র সৈকত যে রথযাত্রার সময় এত অপূর্ব সুন্দরভাবে সেজে ওঠে, সেটা কিন্তু আমার জানা ছিল না। তাই মনে হলো এখানে যখন একবার এসেছি আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলোকে একটুখানি তুলে ধরি। আমার পিছনে যেমন দেখতে পাচ্ছেন একটা বাড়ি রয়েছে, একেবারেই দেখলে মনে হবে সত্যিকারের একটি বাড়ি। ঠিক এইরকম এই পুরো সমুদ্র সৈকত জুড়ে বিভিন্ন কোম্পানি তাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য এরকম মডেল তৈরি করে এবং সেটা কিন্তু রথযাত্রার সময়তেই পুরো উল্টো রথ পর্যন্ত এখানে থাকে। এইখানের এই যে বাড়িটা, এটা কিন্তু আমার একটা ভাই বানিয়েছে, সেই জন্য এখানে দাঁড়িয়ে ভিডিওটা করলাম। রথযাত্রায় পুরীর সমুদ্র সৈকত দেখার ইচ্ছা ছিল অনেক দিনের, কিন্তু অবাক হয়ে দেখলাম প্রবল বৃষ্টির কারণে সৈকতে মানুষ প্রায় নেই বললেই চলে। তবুও উত্তাল সমুদ্রের সামনে কয়েকটা মুহূর্ত কাটিয়ে এক অন্যরকম শান্তির অনুভূতি নিয়ে আবার ফিরে এলাম রথযাত্রার সেই উৎসবের আবহে। এখন ঘড়িতে সময় রাত 9:10, অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। আর সেই বৃষ্টির মধ্যে এখানে এসে দেখতে পাচ্ছি যে রথগুলোকে কিন্তু সাজিয়ে ফেলা হয়ে গেছে। মানে আমি যেটা বলেছিলাম, একটু ভুল ছিল আমার আগের ভিডিওতে, আমি বলেছিলাম বলভদ্রের রথটি একেবারে মন্দিরের দিকে থাকবে, তা নয়। জগন্নাথ দেবের রথ মানে নন্দীঘোষ একদম মন্দিরের কাছে, তারপরে সুভদ্রার রথ দর্পদলন এবং তারপরে রাস্তার দিকে রয়েছে বলভদ্রের রথ মানে তালধ্বজ। এবং এখানে কিন্তু চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি পর্বের কাজ চলছে। যে ঘোড়াগুলিকে মানে কাঠের ঘোড়াগুলিকে সকালবেলা আমরা দেখতে পাইনি, এখন কিন্তু সেইগুলি লাগানোর কাজ চলছে এবং আরও মূর্তি আনা হয়েছে। সেই সমস্ত মূর্তিগুলোকে সেট করে একেবারে ফাইনালি কালকের জন্য রেডি করে রাখার কাজ এখানে চলছে পুরো দমে। তার সাথে এই অজস্র মানুষের ভিড়, এই অঝোর ধারায় বৃষ্টির সাথে কিন্তু মানুষের উৎসাহের, মানুষের আনন্দের কোনো খামতি নেই। মানে
বৃষ্টি আকাশ ভেঙে পড়ুক। আমরা জানি যে রথযাত্রার সাথে বৃষ্টি ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু সেই বৃষ্টি মানুষের উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দকে এক চুলও কমাতে পারেনি। এখানে কিন্তু প্রচুর মানুষ এসে জমায়েত হয়েছেন এবং একসাথে জগন্নাথের জয়ধ্বনি দিচ্ছেন। আচ্ছা, এইখানে ভিআইপিদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে একেবারে মন্দিরের সামনে। আর এই হলো রথগুলি দাঁড়িয়ে আছে। आप कहाँ से है? हाँ, कहाँ से? देवभोग छत्तीसगढ़। साइकिल में ही? कितना दिन लगा? 5 दिन। 5 दिन लगा जगन्नाथ जी को दर्शन के लिए। ओके, सब शुक्र है ना? ओके ओके, जय जगन्नाथ। जय जगन्नाथ। রথ এগিয়ে যাবে, উৎসব শেষ হবে, কিন্তু মহাপ্রভুর এই মহালীলার স্মৃতি হৃদয়ে থেকে যাবে চিরকাল। আবার দেখা হবে নতুন এক যাত্রায়। ততক্ষণ পর্যন্ত জয় বলরাম, জয় সুভদ্রা, জয় জগন্নাথ।